হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সফল বাংলা ইউটিউব চ্যানেল। সফল বাংলার এই মধ্যে তোমাদের সকলকে স্বাগত। বন্ধুরা, জিএনএম নার্সিং পরীক্ষা 2024কে লক্ষ্য করে আমাদের আজকের একটা স্পেশাল ক্লাস, ম্যাজিক ক্লাস, যার নাম হচ্ছে বন্য প্রাণীর সংরক্ষণ। অর্থাৎ আমরা দেখেছি জিএনএম পরীক্ষায় যেখান থেকে তোমাদের পরীক্ষায় প্রশ্ন দেয়, দেখে নাও এই যে এই 2022-এর এটা তোমাদের শিফট 2 এর কোশ্চেন পেপার। এখানে যদি তোমরা খুঁজে দেখো, দেখতে পাবে, দেখো ইন সিটু সংরক্ষণ নয় কোনটি। এখানে দেখো, দেখতে পাচ্ছ বায়োস্ফিয়ার রিজার্ভ, অভয়ারণ্য, এগুলো নিয়ে প্রশ্ন দিয়েছে। আবার দেখো এই শিফট 1-এর কোশ্চেন পেপার, তোমাদের দেখো কোশ্চেন পেপার তুলে দিয়ে দিয়েছি। এই দেখো 9 নম্বর কোশ্চেন, ভারতের কোন হটস্পটে তুমি একশৃঙ্গ গন্ডার দেখতে পাবে। তারপরে চলে আসি পরের কোশ্চেনটা, দেখো এটাও তোমাদের শিফট 1-এর কোশ্চেন। এবং এখানে দেখতে পাচ্ছ জিন ব্যাংক, যার উদাহরণ হলো এক্স সিটু সংরক্ষণ, জৈব বৈচিত্র্য, মাইক্রো প্রপাগেশন। মানে মোট কথা হচ্ছে আমাদের এইখান থেকে কিন্তু প্রতি বছর একটা করে কোশ্চেন আসছে। 21, 22, 23 যদি দেখা যায়, কিন্তু কোশ্চেনগুলো আসছে এখান থেকে। তো তার আগে তোমাদেরকে বলে রাখি, যারা যারা প্রথমবার এসে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও। পুরো ভিডিওটা আজকে আমরা ম্যাজিক্যালি শিখবো, যতটা সম্ভব মজা করে শিখবো, ঠিক আছে? এবং তোমাদের তার আগে বলে দিই, আগামীকাল আমাদের বাংলা নববর্ষ, ঠিক আছে? প্রত্যেকে অনেক অনেক শুভেচ্ছা থাকলো, প্রত্যেকে খুব মজা করো, খুব খাওয়া দাও, এবং প্রত্যেকের জীবনে আরও নতুন কোনো আনন্দবার্তা বয়ে নিয়ে আসুক, এটাই আমি কামনা করি। ওকে, চলো এবার আমি ক্লাসটা স্টার্ট করছি। ফার্স্টেই বলি, আমাদের যেটা জানতে হবে একদম, যেহেতু বেসিক থেকে পড়াবো, প্রায় 17টা পেজ আছে। এই পিডিএফটা তোমরা পাবে কোথায়? পিডিএফটা তোমাদেরকে যে কোনো গ্রুপে আমি পোস্ট করে দেবো, প্রত্যেকটা গ্রুপেই পোস্ট করে দেবো। যে যে গ্রুপে আছো সেই গ্রুপে পেয়ে যাবে। আর লিঙ্ক থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে, সেই লিঙ্কে তুমি জয়েন করতে পারো। সেখানে আমি ভিডিওর মানে এই একটা গ্রুপের লিঙ্ক পাঠিয়ে দেবো, সেই গ্রুপে তোমার জয়েন হয়ে যাবে, ঠিক আছে? দেখো ফার্স্টে যে বিষয়টা জানতে হবে, দেখো আমি আগেই বলি, একটু ধৈর্য ধরতে হবে। কিছু পাওয়ার জন্য একটু ধৈর্য ধরতে হবে। আমি যতটা সম্ভব মজা করে শেখাবো, তার জন্য তোমাদের কী করতে হবে, একটু একটু তোমাদের মনোসংযোগ সহকারে কিন্তু শুনতে হবে বিষয়গুলো। বায়োস্ফিয়ার রিজার্ভটা কি? বায়োস্ফিয়ার রিজার্ভ আর কিছুই না। দেখতে পাচ্ছ আমি একটা ছবি দিয়েছি, এখানে দেখতে পাচ্ছ প্রচুর এই যেরকম পশু পাখি রয়েছে, তাই না? এই যে মাছ, সমুদ্র, সব জল, সব কিছুই কিন্তু একটা বায়োস্ফিয়ারের মধ্যে আসে। বলা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ হলো উদ্ভিদ এবং প্রাণীকুলকে তার নিজস্ব পরিবেশ সংরক্ষণ করার অন্যতম পদ্ধতি। আমরা যদি দেখি, এই কিছুদিন আগে পর্যন্ত আমরা অনেক খবর কাগজে দেখি বা অনেক খবরে শুনতে পাই যে পশু পাখি হত্যা করা হচ্ছে, পশু পাখি পাচার করে দিচ্ছে অন্য জায়গায়, তাই না? এরকম অনেক ধরনের খবর পেতাম, তাই তো? তো এই যে পশু পাখি যাতে পাচার না হয়, চোরাচালান না হয়, বা তাদের হত্যা না করা হয়, এই জন্য কিন্তু একটা নিয়ম চালু করা হয়, বা একটা সংরক্ষণ, এদেরকে বাঁচানোর জন্য একটা রিজার্ভেশন রাখা হয়, যার জন্যই কিন্তু এই বায়োস্ফিয়ার রিজার্ভটা পড়ে। এই বায়োস্ফিয়ার রিজার্ভের ব্যাপারটা বুঝে গেছে? ব্যাপারটা কি? বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে বিভিন্ন প্রাণীকুল, বিভিন্ন যে প্রাণীকুলগুলো আছে আমাদের, যে পশু পাখি দেখতে পাচ্ছ, মানুষজনের মধ্যে পড়ে না, পশু পাখি যেমন হাতি, ঘোড়া, ঠিক আছে, একশৃঙ্গ গন্ডার, তাই না? তারপরে রেড পান্ডা, এগুলো সব এগুলোর মধ্যে পড়ে। তো যাই হোক, আমরা দেখি এখনকার দিনে বর্তমান যুগে দেখা যায় যে একটা পিঁপড়ে, ঠিক আছে, অনেকেই বলবে স্যার পিঁপড়ে কী দরকার? পিঁপড়েকেও খেয়েও কে বেঁচে আছে। তো যদি পিঁপড়ে না থাকে, তাহলে তাকে খেয়ে যে বেঁচে আছে সে বাঁচতে পারবে না, আবার তাকে খেয়ে যে বেঁচে থাকে সে বাঁচতে পারবে না। এইভাবে না প্রত্যেকে একটার সাথে একটা লিঙ্ক আপ থাকে। ওই জন্য সমাজে প্রত্যেকে কিন্তু দরকার প্রচুর, ঠিক আছে? তো বায়োস্ফিয়ারটা হচ্ছে সেটাই, যে প্রত্যেকটা জীবকে যেন তাদের মতো করে সংরক্ষণ দেওয়া হয়, তাদেরকে যেন কেউ মানে চোরাচালান না করতে পারে, তাদের যেন কোনো হত্যা না করতে পারে, সেটাই হচ্ছে বায়োস্ফিয়ারের রিজার্ভের মূল বিষয়, বা তার অ্যাকচুয়ালি এটার গুরুত্ব হচ্ছে এটা। ওকে, আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস বুঝে নাও। সংরক্ষণের উদ্দেশ্যে 1971 সালে ইউনেস্কো মানুষ এবং জীবমণ্ডল, অর্থাৎ ম্যান অ্যান্ড বায়োস্ফিয়ার, এটাকে এমএবি বলা হয়, হ্যাঁ, ফুল ফর্মে এমএবি। এই বিষয়টা আমি পরে বলবো, আপাতত বুঝে নাও। তো এমএবি নামক একটি পরিকল্পনা গ্রহণ করে। কত সালে এটা প্রশ্ন আসতে পারে? 1971 সালে এই বায়োস্ফিয়ার রিজার্ভের ধারণাটা আমাদের ইউনেস্কোর মতে আসে। কত সালে? 1971। আমি কিন্তু কোশ্চেনগুলো করবো শেষে, হ্যাঁ? তো অবশ্যই কিন্তু মাথায় রাখবে 1971 সালে। ওকে, তাহলে বায়োস্ফিয়ার ব্যাপারটা বোঝা গেছে। এবার আমাদের যে দুটো বিষয় মাথায় রাখতে হবে, আরও দুটো বিষয় আসে, যেমন আমরা জানি বন্য প্রাণী সংরক্ষণ, এবং আর একটা হচ্ছে কি, তা আমি লিখে দিই। একটা হচ্ছে আমাদের বললাম বায়োস্ফিয়ার রিজার্ভ, বায়োস্ফিয়ার রিজার্ভ, বায়োস্ফিয়ার বায়োস্ফিয়ার রিজার্ভ, তাই না? এইটা একটা পড়ছে। এর সাথে পড়ছে যেই দুটো, আরও দুটো পড়ে, সেই দুটো নাম কি? সেই দুটো নাম হচ্ছে, একটা পড়ে বন্যপ্রাণী সংরক্ষণ, বন্য বন্য প্রাণী সংরক্ষণ, আর একটা কি, আর একটা হচ্ছে, আর একটা কি, আর একটা হচ্ছে আমাদের, আর একটা হচ্ছে আমাদের কি না, তোমার হচ্ছে গিয়ে এই ন্যাশনাল পার্ক বা জাতীয় উদ্যান। তোমরা তো শুনেই থাকবে জাতীয় উদ্যান, তাই না? যেমন ধরো কানহা ন্যাশনাল পার্ক, তারপর জিম কর্বেট ন্যাশনাল পার্ক, তারপর সিমলিপাল, এই ধরনের প্রশ্নগুলো পরীক্ষায় আসে। এবং শুধুমাত্র যে জিএনএমএনএ পরীক্ষায় আসে তা কিন্তু নয়, বিভিন্ন পরীক্ষায়
পুলিশের পরীক্ষা বলো, এসএসসি বিভিন্ন রকম পরীক্ষা, এসএসসি সিজিএল, এমটিএস, ঠিক আছে, এই ধরনের কোশ্চেনগুলো কিন্তু প্রতি বছর প্রতিটা পরীক্ষায় কিন্তু আসতে দেখা গেছে। এবং বাংলার মধ্যে দেখা গেলো পিএসসি, ফুড এসআই, তারপর এই ধরনের প্রশ্নগুলো কিন্তু আসে একদম ধরা বাঁধা কোশ্চেন, ঠিক আছে। তো আমরা এই জায়গাগুলো কেন মিস করবো, তাই না? তো এই জায়গাটা এবার যাই আমরা, বায়োস্ফিয়ার রিজার্ভের পর যেটা আসে সেটা জাতীয় উদ্যান অর্থাৎ ন্যাশনাল পার্ক বা বন্যপ্রাণী সংরক্ষণ। দেখো বিষয়টা তোমাদের সহজে বোঝানোর জন্য আমি একটা ছোট্ট একটা ছবি নিয়ে এসেছি। দেখো বায়োস্ফিয়ার রিজার্ভ মানে এর মধ্যে সব কিছু পড়ে, তার মধ্যে পশু পাখি, বিভিন্ন পশু পাখি দেখতে পাচ্ছ, হ্যাঁ, সব সব কিছুর মধ্যে হচ্ছে পাহাড় পর্বত নদী নালা সব কিছুর মধ্যে পড়ে, এটা বায়োস্ফিয়ার রিজার্ভ। আর যেটা আমাদের হচ্ছে ওয়াইল্ড লাইফ, দেখতে পাচ্ছ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারি, এর মধ্যে কী কী পড়ে, অর্থাৎ বন্য প্রাণী সংরক্ষণ। দেখো ওয়াইল্ড মানে কি জানো তো? ওয়াইল্ড মানে হচ্ছে বন্য, ওয়াইল্ড, ওয়াইল্ড হয় না, ওয়াইল্ড ম্যান মানে হচ্ছে যারা বন্য, যে সমস্ত মানুষ বন্য হয়। তো যাই হোক, ওয়াইল্ড লাইফ মানে যারা বন্য প্রাণী, ঠিক আছে। তার মধ্যে কী কী পড়ে, যেমন হাতি ঘোড়া, তাই না, সিংহ, তারপরে তোমার বাকি যা যা আছে সমস্ত পশু পাখিরা সব এই বন্য প্রাণীর মধ্যে পড়ে। তো তাদেরকে সংরক্ষণ দেওয়ার জন্য, অর্থাৎ এক কথায় বলতে গেলে যে সমস্ত বনের প্রাণীগুলো আছে, বনের প্রাণীগুলোকে সংরক্ষণ যারা দেয় তারা হচ্ছে বন্য প্রাণী সংরক্ষণ। দেখো নামের মধ্যে মিল আছে, বন্য প্রাণী, শুধু এখানে প্রাণী যারা আছে তাদেরকে সংরক্ষণ দেবে। আর যেটা ন্যাশনাল পার্ক, এখানে কিন্তু এখানে বিষয়টা একটু উল্টো হয়। এখানে কি, এখানে প্রাণীরা তো আছেই আছে, তার সাথে সাথে এই যে গাছপালা দেখতে পাচ্ছ, ঠিক আছে, নদী নালা, ঠিক আছে, এই যে নদী নালা দেখতে পাচ্ছ, হিস্টোরিক্যাল বিভিন্ন প্লেস, অর্থাৎ বাড়ি ঘরও হতে পারে, কোনো সুন্দর জায়গা। তো মনে রাখার ট্রিকটা কি, আমি একবার পুরোটা বলে দেবো, তাহলে দেখুন জলের মতো সোজা যাচ্ছে। তাহলে ওয়াইল্ড লাইফটা কী বললাম, বন্য প্রাণীটা কী বললাম, যারা প্রাণী থাকে, অর্থাৎ বিভিন্ন যে, যেমন ধরো কথা কথা বললাম যে হাতি, বিভিন্ন সময় দেখা যায় না হাতির দাঁত ভেঙে নিয়ে চলে যাচ্ছে, তারপরে তোমার মানে বাঘকে হত্যা করছে, এরকম অনেক ধরনের আমরা দেখেছি। অনেক সময় দেখা যেত যে এগুলো কিন্তু অনেক চোরাচালান করতো, তাই না, গন্ডার বিক্রি করে দিত, এরকম ধরনের অনেক গল্প দেখেছিলাম, শুনেছি, তাই না। তো ওয়াইল্ড লাইফ যে স্যাংচুরি আছে, এরা কী করে, যারা সংরক্ষণের মধ্যে পড়ে এরা কিন্তু সবসময় নজরদারি রাখে। ওই জন্য দেখবে যারা তোমার হচ্ছে কি বন সহায়ক বা এই ধরনের কাজ করে না, তাদের কাজ কিন্তু এই বন্য প্রাণীদের সংরক্ষণ করা, ঠিক আছে। আর যেটা পড়ে এই ন্যাশনাল পার্কে, ন্যাশনাল পার্ক, দেখো পার্কে আমরা কী করি, পার্কে শুধু কি পশু পাখি থাকে, দেখবে ওর সঙ্গে বসার জায়গা থেকে, একটা সুন্দর একটা পুকুর থাকে, তাই না, খেলাধুলা কত জায়গা থাকে, তো ওটা হচ্ছে ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্কের মধ্যে সব কিছু থাকবে। আর ওয়াইল্ড লাইফ স্যাংচুরি মানে বন্যপ্রাণী সংরক্ষণের মধ্যে তুমি দেখবে শুধুমাত্র কিন্তু ওই প্রাণীরাই থাকবে, দেখবে এক সিংওয়ালা গন্ডার, তারপরে রেড পান্ডা, তারপরে আরও বিভিন্ন যে সমস্ত প্রাণীগুলো আছে, ঠিক আছে, ওরাংওটাং, এই ধরনের প্রাণীগুলো তো তোমরা দেখতে পাবে। এগুলো তাহলে বোঝা গেছে, তাহলে ওয়াইল্ড লাইফ স্যাংচুরি এবং হচ্ছে তোমার ন্যাশনাল পার্ক, আর একটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে দুটোকে মিক্সার, অর্থাৎ এর মধ্যে তুমি পাহাড় পর্বতও পেয়ে যাবে, নদী নালাও পেয়ে যাবে, পশু পাখিও পেয়ে যাবে, বোঝা গেছে। আর একটা বিষয় কি, এই বিষয়টা বলে তো তোমাদেরকে রিভিশন দিয়ে দেবো, তাহলে একদম জলের মতো ক্লিয়ার হয়ে যাচ্ছে। দেখো বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় তৈরি হয়, যেখানে দেখবে ন্যাশনাল পার্ক বেশি থাকবে, ধরো এনপি ন্যাশনাল পার্ক বেশি আছে, ওয়াইল্ড লাইফ স্যাংচুরি বেশি আছে, WLS, ঠিক আছে। তো আমি বন্য প্রাণী লিখতে পারি BN, ঠিক আছে, বন্য BP, বন্য প্রাণীও আছে, ন্যাশনাল পার্কও আছে, বেশি বেশি পরিমাণে যেখানে থাকবে। আর এখানে ধরো এই জায়গাটা একটা দেখছো ন্যাশনাল পার্ক আছে, তো এই যে যেখানে আমার সম্ভাবনা কোথায় থাকবে বলো দেখি তো, একটা এখানে আছে, একটা এখানে আছে, এখানে একটা মাত্র আমার ন্যাশনাল পার্ক আছে, এখানে এতগুলো আমার ন্যাশনাল পার্ক এতগুলো এগিয়ে আছে। তো বায়োস্ফিয়ার রিজার্ভ এইখানে বেশি তৈরি হয়, কারণ কি, যেখানে বেশি ন্যাশনাল পার্ক থাকবে, যেখানে বেশি তোমার ওয়াইল্ড লাইফ স্যাচুরেশনগুলো বেশি থাকবে, সেখানেই কিন্তু বেশি করে তৈরি হয় যেটা বায়োস্ফিয়ার রিজার্ভ। তো এই দুটোকেই মিলিয়ে যেটা তৈরি হয় সেটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। ওকে, আশা করছি এবার ক্লিয়ার হয়েছে বায়োস্ফিয়ার রিজার্ভটা কি। তাহলে আমি আর একবার ডিভিশন দিয়ে দিচ্ছি, তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে। দেখো বায়োস্ফিয়ার রিজার্ভটার কিছুই না, এটা হচ্ছে উদ্ভিদ এবং প্রাণীকুলকে, উদ্ভিদ মানে কি, গাছপালা নদী নালা, তাই না, তাহলে আর প্রাণীকুল মানে তো বুঝতেই পারছো, যাদের প্রাণ আছে, যেমন হাতি ঘোড়া, তাই না, সিংহ, এদের সবই প্রাণ আছে, এদেরকে রক্ষা করা, এদেরকে সংরক্ষণ করার অন্যতম পদ্ধতি হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। মানে এই কাজ হচ্ছে শুধুমাত্র প্রাণীকে রক্ষা করবে তা নয়, প্রাণীর পাশাপাশি উদ্ভিদকে রক্ষা করাও কিন্তু এই মানে হচ্ছে কি বায়োস্ফিয়ার রিজার্ভের কাজ। ওকে, আর এর মধ্যে যদি পড়ে, এর মধ্যে দুটো ভাগ পেলাম, একটা জাতীয় উদ্যান মানে ন্যাশনাল পার্কগুলো দেখছি। ন্যাশনাল পার্কের মধ্যে আমি পাচ্ছি কি, এই যে যেমন তোমার এখানে দেখো কিছু লেখাও আছে, উদাহরণ এই একটা ছবি তোমাদের কিন্তু বুঝতে সাহায্য করবে। ন্যাশনাল পার্কের মধ্যে দেখতে পাচ্ছ এই যে সমস্ত, হ্যাঁ, গাছপালায় দেখতে পাচ্ছ, তারপরে এই যে মাঠ ঘাট, ঠিক আছে, এই যে পাহাড় পর্বত দেখতে পাচ্ছ, জল দেখতে পাচ্ছ, হিস্টোরিক্যাল বিভিন্ন প্লেস দেখতে পাচ্ছ, এগুলো সব ন্যাশনাল পার্কের মধ্যে পড়ছে। আর তোমার ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মধ্যে পড়ছে কি কি, দেখতে পাচ্ছ মানুষ যে সমস্ত পশু পাখিগুলো আছে তাদেরকে সাহায্য করা, তাদেরকে রক্ষা করাই হচ্ছে আমাদের ওয়াইল্ড লাইফ স্যাংচুরি মেন লক্ষ্য বা প্রধান উদ্দেশ্য। বোঝা গেছে এবার আশা করছি। তো আমি তোমাদেরকে একটা ছোট্ট ইনফরমেশন দিই, তারপরে আমি আবার ক্লাসে ফিরে যাচ্ছি, এবং তারপরে আমি তোমাদেরকে শেষে এই কোশ্চেনগুলো করবো, দেখবে একদম জলের মতো তোমরা নিজেরাই উত্তর করতে পারছো, ঠিক আছে। তো ধৈর্য ধরে থাকো, নেক্সট আমি তোমাদেরকে আনছি। দেখো বন্ধুরা, আমরা চলে এসেছি এক্সাম বাংলার একটা অফিসিয়াল ওয়েবসাইটে।
এএনএম জিএনএম অ্যাডভান্স মক ফাইটার নামে তাদের একটা বই প্রকাশিত হয়েছে, তোমরা সবাই জানো। আগে একটা ভিডিওতে আমি এদের ব্যাপারে বলেছিলাম, প্রচুর তোমাদের রেসপন্স ছিল, স্যার বইটা ভালো, আমি কিনবো, কীভাবে কিনবো। তোমরা অনেকেই অনেক কমেন্ট করেছিলে। দেখো আমি আরেকবার বলে দিই, বইটা হচ্ছে 30টা সাজেস্টিভ প্র্যাকটিস সেট নিয়ে গঠিত, যেখানে ক্যাটেগরি 1 এবং ক্যাটেগরি 2 এর কোশ্চেন পেয়ে যাচ্ছ। এবং এই বইটা লিখেছে কি এক্সাম বাংলা পাবলিকেশন, ঠিক আছে, এই পাবলিকেশনের তরফ থেকে। আচ্ছা, এখানে হলমার্কের ব্যাপারটা বলে রাখি, এখানে হলমার্ক দেখে তবে তোমরা কিন্তু বইটা কিনবে, কারণ অনেকেই দেখা যায় যে এই বইটা কিন্তু কপি করতে দেখা গেছে, ঠিক আছে। আগের বছর খুব বইটা প্রচলন ছিল, অনেক জনপ্রিয় একটা বই। তো দেখো প্র্যাকটিস সেটের মধ্যে তোমরা ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 ওয়াইজ প্রত্যেকটা টপিক পেয়ে যাচ্ছ। টপিক বলতে টপিক্যালি মানে বিভিন্ন প্রশ্ন উত্তরগুলো পেয়ে যাচ্ছ, এবং 2022-23-এর প্রশ্নপত্র পেয়ে যাচ্ছ। তার সাথে যেতে পারছো সেটা হচ্ছে WBJEB নির্ধারিত কোয়েশ্চেন প্যাটার্ন অনুযায়ী, এখানে কিন্তু যে সমস্ত কোশ্চেনগুলো সেগুলো কিন্তু সবগুলোই প্যাটার্নকে ফলো করে তৈরি করা হচ্ছে, এবং প্রতিটি সেট গণিত এবং রিজনিংয়ের সম্পূর্ণ সমাধান কিন্তু এর মধ্যে পেয়ে যাচ্ছ। আর একটা মেন জিনিস সেটা হচ্ছে ওএমআর বুকলেট। ওএমআর বুকলেটটা কি আগের দিন বলে দিয়েছিলাম, তো সেটা নিয়ে আর বলছি না। এবার তোমাদেরকে বলি বইটা অর্ডার দেবে কী করে, অর্থাৎ এই বইটা তোমরা যদি ধরো মোবাইল থেকে তুমি অর্ডার দিতে চাইছো, কীভাবে অর্ডার দেবে? তো তুমি লিখবে এএনএম জিএনএম, ঠিক আছে, বা জিএনএম এএনএম প্র্যাকটিস সেট, প্র্যাকটিস প্র্যাকটিস সেট এক্সাম বাংলা, ঠিক আছে, এক্সাম বাংলা। বা আমি এর তোমাদের সুবিধার্থে এদের যে বইয়ের লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখানে ক্লিক করে তোমরা করতে পারো। দেখো এখানে অ্যামাজন পেয়ে যাচ্ছ, ফ্লিপকার্ট, এরকম অনেকগুলো অপশন পেয়ে যাবে। তো আমি অ্যামাজনে তোমাদেরকে এটা অর্ডার করে দেখার চেষ্টা করছি কীভাবে তোমরা অর্ডারটা দেবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবে তোমাদের সামনে কিন্তু এর যে এই দেখো পুরো অ্যামাজনের যে পেজ সেটা কিন্তু খুলে যাচ্ছে। খুলে যাওয়ার পর তোমার ডিটেলস দেওয়ার পর তুমি এখান থেকে অর্ডার সেকশানে গিয়ে অর্ডার দিতে পারো, ঠিক আছে। তো যাই হোক এইটা তোমরা কিন্তু এবার দিতে পারো। বইটার দাম কোথাও কোথাও কম বেশি পেতে পারো, তবে ম্যাক্সিমাম দেখবে 300 টাকার কমই ম্যাক্সিমাম জায়গাতে পেয়ে যাবে। শুধুমাত্র অনলাইনে নয়, অফলাইনে যে কোনো দোকান থেকেও তোমরা কিন্তু এই বইটা অর্ডার দিতে পারো, ঠিক আছে। এখানে আসার পর তোমাদের কী কাজ করতে হবে, এখানে আসার পর তোমাদের কিন্তু এই যে বাই নাও, এই বাই নাওয়ে ক্লিক করে নিতে হবে, ঠিক আছে। বাই নাওয়ে ক্লিক করার পর তোমাকে ডিটেলস চাইবে, বাড়ির নাম, অ্যাড্রেস, এই সমস্ত দেওয়ার পর তোমাদের কিন্তু ওটিপি যাবে, এবং তারপর তোমার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে। দেখতে পাচ্ছ অ্যাড্রেস, ডেলিভারি, হ্যাঁ, পেমেন্ট এবং হচ্ছে কনফার্ম অর্ডার, এগুলো করার পর তোমার পেমেন্টটা কনফার্ম হয়ে যাবে। তো যাই হোক এটা আমার বক্তব্য। মেন হচ্ছে যাদের প্র্যাকটিস দরকার, একটা ভালো বই চাইছিল, তোমরা প্রতিদিন বলতে স্যার একটা করে বই দিন, বই মানে প্রতিদিন একটা করে বলতে স্যার কোন বইটা পড়লে ভালো হয়, তো আমার মতে বলে এই বইটা কিন্তু অবশ্যই ভালো বই। ওকে, চলো এবার আমি তোমাদেরকে ক্লাসে এবার ফিরে নিয়ে যাচ্ছি। তাহলে বন্ধুরা বায়োস্ফিয়ার রিজার্ভ কাকে বলে? বায়োস্ফিয়ার রিজার্ভ বললাম যেখানে প্রাণী এবং উদ্ভিদ দুজনকে রক্ষা করা হয়, যেখানে দুজনকে সংরক্ষণ করা হয়, সেটা হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ। তাহলে এখানে আমি চলে আসছি এবার, বায়োস্ফিয়ার রিজার্ভ কোনগুলোকে পড়ে? আমাদের পুরো ভারতবর্ষের মধ্যে শুধু পশ্চিমবঙ্গে নয়, পুরো ভারতবর্ষে কিন্তু প্রচুর বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। অলমোস্ট আমি বলছি 18টার কাছাকাছি বা তার থেকে বেশি, কারণ অনেক সময় দেখা যায় এই ডেটাগুলো চেঞ্জ হতে থাকে, ঠিক আছে। তো 18টা মতো বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। আমি একটা একটা করে নামগুলো বলছি। দেখো প্রথমেই দেখো প্রত্যেকটা স্টেটের আমি নামগুলো ধরে ধরে বলবো। প্রথমে যেটা পাচ্ছ সেটা উত্তরাখণ্ড। এই যে স্টেটটা দেখতে পাচ্ছ উত্তরাখণ্ড, এটা এই উত্তরাখণ্ডে কিন্তু নন্দা দেবী বলে একটি ন্যাশনাল তোমার হচ্ছে বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। কী নাম? নন্দা দেবী, ঠিক আছে। কীভাবে মনে রাখবে? দেখো উত্তরাখণ্ডকে বলা হয় দেবভূমি, অর্থাৎ দেবতাদের ভূমি। এখানে প্রচুর তুমি দেখবে অনেক মন্দির রয়েছে, যেমন তোমার কেদারনাথ, বদ্রীনাথ আছে তো। তাহলে ওখান থেকে মাথায় রাখবে, দেবদেবী থেকে মাথায় রাখবে কোথায় দেবদেবী রয়েছে? উত্তরাখণ্ডে। তাহলে নন্দা দেবী কোথায় আছে? উত্তরাখণ্ডে। এবার মনে রাখতে পারো, এটা ট্রিক একটা, ঠিক আছে। বায়োস্ফিয়ার রিজার্ভ, এখানে প্রশ্ন আসতে পারে নন্দা দেবী ন্যাশনাল পার্ক বা নন্দা দেবী যে তোমার বায়োস্ফিয়ার রিজার্ভটা কোন রাজ্যে রয়েছে? তাহলে উত্তরটা কী হবে? উত্তরাখণ্ড। ওকে, আমি এই কোশ্চেনটা তোমাদের কালকে আমি কমিউনিটি পোস্টে করেছিলাম, তো অনেকেই উত্তর দিয়েছো, তার জন্য অনেক 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 অভিনন্দন, শুভেচ্ছা, ঠিক আছে। এবার আসছি পরের যেটা আছে, পরেরটা দেখো এই আমাদের চলে আসে পশ্চিমবঙ্গে, চলে আসি। পশ্চিমবঙ্গে রয়েছে যেটা সুন্দরবন। দেখো এই যে পশ্চিমবঙ্গ আমাদের ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েস্ট বেঙ্গলের মধ্যে একদম শেষের দিকে দেখতে পাচ্ছ এই যে সুন্দরবন। সুন্দরবন যেটা রয়েছে আমাদের, সুন্দরবন যে ন্যাশনাল পার্ক বা সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে। এটা একটা বায়োস্ফিয়ার রিজার্ভ, ন্যাশনাল পার্ক নয়, এটা বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে। এখানেও দেখবে বিভিন্ন প্রাণী সংরক্ষণ করা হয়। আমি একটু পরে আসছি সেখানে কী কী আছে, যেমন তোমার রয়্যাল বেঙ্গল টাইগার, সেটা আমি একটু পরেই তোমাদের দেখাবো, ঠিক আছে। তাহলে পশ্চিমবঙ্গের মধ্যে একমাত্র আছে আমাদের কোনটা? সেটা হচ্ছে এই সুন্দরবন। আর পশ্চিমবঙ্গের ঠিক ওপরে যে স্টেট আছে আমাদের সিকিম, দেখতে পাচ্ছি এই যে সিকিম রাজ্য, এই সিকিমে একটা রয়েছে কাঞ্চনজঙ্ঘা। কী বললাম? কাঞ্চনজঙ্ঘা। তাহলে একবার রিপিট হয়ে যাক, একবার রিভিশন হয়ে যাক। আমি কী কী বললাম?
উত্তরাখণ্ডে হচ্ছে আমাদের কী রয়েছে বলো, উত্তরাখণ্ডে কী বলেছে, দেবভূমি, মানে দেবদেবী ঠাকুর দেবতা থাকবে। তাহলে কোন দেবী আছে? নন্দা দেবী, তাই না? তাহলে নন্দা দেবী থেকে মাথায় রাখবে উত্তরাখণ্ডে রয়েছে। পশ্চিমবঙ্গে কোনটা রয়েছে বলো? পশ্চিমবঙ্গে সুন্দরবন রয়েছে, তাই না? পশ্চিমবঙ্গে সুন্দরবন। আর পশ্চিমবঙ্গে ঠিক উপরে যেটা রয়েছে সেটার নাম কি? সেটার নাম হচ্ছে আমাদের ওই যে কী রাজ্য ওটা? আমাদের হচ্ছে গিয়ে সিকিম রাজ্য। সিকিমে কী রয়েছে? সিকিমে রয়েছে আমাদের এই কাঞ্চনজঙ্ঘা, ঠিক আছে? কাঞ্চনজঙ্ঘা রয়েছে সিকিমে। এবার চলে আসি ঠিক পরের আমাদের যে পরপরগুলো বলছি, হ্যাঁ, এইখান থেকে এইভাবে যেতে যেতে আসবো। এখানে আরও আছে অনেকগুলো, সেগুলো যেতে যেতে আসছি। আচ্ছা, এবার আসছি তোমাদের হচ্ছে আসাম। আসাম রাজ্যে দুটো আছে। কি কি বললাম? আসাম রাজ্যে দুটো আছে। একটা হচ্ছে মানস, মানস যেটা ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরি রয়েছে, এবং তার সাথে রয়েছে ডিব্রু সিখোয়া, ঠিক আছে? বা বলতে পারো ডিব্রু সাইখোয়াস, এরকমভাবে নাম আছে, সাইকোয়া, ঠিক আছে? সাইকোয়া। তো কীভাবে মনে রাখবে? তো সিকিম দেখো, সরি আসাম, তাই না? সিকিমে তো একটাই বললাম, সিকিমে সেটা কি, এই বারবার ভুলে যাচ্ছে, সিকিমে হচ্ছে এই কাঞ্চনজঙ্ঘা, তাই না? সিকিমে কি বললাম? কাঞ্চনজঙ্ঘা। দেখবে কাঞ্চনজঙ্ঘাটা পাহাড়, খুব সুন্দর, এটা দার্জিলিং থেকে দেখা যায়, তাই না? দার্জিলিং বা পশ্চিমবঙ্গে কিছুটা দেখা যায়, কিন্তু অ্যাকচুয়ালি সেটা কোথায় রয়েছে? সিকিম রাজ্যে রয়েছে। তো আসাম রাজ্যের মধ্যে দুটো কী কী রয়েছে? আসাম রাজ্যে দুটো রয়েছে আমাদের, মানস, আর একটা কি, আর একটা হচ্ছে এই সাইকোয়াস, ঠিক আছে? এবার মনে রাখার উপায় কি? দেখবে যারা আসামে থাকে না, যারা আসামে থাকে তারা খুব সুন্দর মানসিকতা নিয়ে থাকে, তাদের না, তাদের মনগুলো খুব পরিষ্কার হয়, খুব পরিষ্কার দেখতে, ছেলেমেয়েগুলো দেখবে খুব পরিষ্কার হয়, তাদের মনগুলো আরও বেশি পরিষ্কার, খুব সরল সাদাসিধে হয়, ঠিক আছে? আর কিছু ছেলে হয় আমাদের সাইকো টাইপে থাকে, একটু রাগাই দেখি না ওদেরকে নিয়ে একটু মজা করি, এরকম টাইপে থাকে, তাই না? তো মনে রাখবে আসামের ছেলেগুলো কী হয়, মানসিক মানসিক দিক থেকে তারা খুব ভালো হয়, তার মানুষ, মানে মাথায় রাখবে আসামের ছেলে কী হয়, মানসিক দিক থেকে ভালো হয় তার মানুষ। এবং কিছু ছেলে হয় সাইকো টাইপে, মানে আমাদের আমাদের দিক থেকে কিছু সাইকো টাইপের ছেলে যায় কলকাতা সাইডে, ভাই একটু পিছনে লাগি চল, তো সাইকোস থেকে মাথায় রাখবে সাইকোস, ঠিক আছে? সাইকো টাইপ থেকে সাইকোস। তাহলে আসামে দুটো আমি কী কী বললাম? বাইশ ফেরিজা বলো, কামান কামান বলো। একটা হচ্ছে মানুষ, আর একটা কী বললাম? সাইকোস, ঠিক আছে? এভাবে মনে রাখবে। আচ্ছা, এবার আসছি আমাদের অরুণাচল প্রদেশ। অরুণাচল প্রদেশ একদম না, একদম দেখো পূর্ব দিকে আছে। আচ্ছা, এই দিকগুলো অনেকে না নির্ধারণ করতে পারে না কোনটা কোন দিক। দেখো, এই যদি আমার ভারতবর্ষ হয়, আমি তো পুরোটা, আমি আর জুম আউট করতে পারছি না। এই দেখো আমাদের পুরো আমাদের আমাদের পুরো যে ভারতবর্ষ, এইটাকে ৪ ভাগে ভাগ করব। ৪ টে দিক আছে আমাদের। এই দিকটা, উপরের দিকটা হয় নর্থ, এই দিকটা নিচের দিকটা আমাদের হচ্ছে সাউথ, এবং এই দিকটা হচ্ছে আমাদের ইস্ট, এই দিকটা হচ্ছে আমাদের ওয়েস্ট, ঠিক আছে? তাহলে ইস্ট মানে কি? পূর্ব দিক। এই দিক থেকে আমাদের সূর্য ওঠে। এই দিক থেকে সূর্য ওঠে মানে কি? ওই দিক দিয়েই আমাদের বেশি প্রথমে সূর্যটা উঠে, ঠিক আছে? তো ওই জন্য এটা, এই যে এই জায়গাটার নাম অরুণাচল প্রদেশ কেন হয়েছে? অরুণ মানে কি জানো? অরুণ মানে সূর্য। যেদিকে প্রথম সূর্য ওঠে সেটা হচ্ছে অরুণাচল প্রদেশ, ঠিক আছে? বোঝা গেছে? আমাদের এখানে প্রশ্ন আসে, ভারতের প্রথম কোন রাজ্যে সূর্যোদয় ঘটে? মানে সূর্যোদয় প্রথম কোন দিক দিয়ে শুরু হয় এবং শেষে কোথায় হয়? শেষে হয় আমাদের গুজরাটে, এবং শুরু হয় আমাদের কোথায়? কারণ শুরু হচ্ছে, দেখো এই দিকটা পূর্ব দিক, পূর্ব দিকে সূর্য ওঠে, তাহলে পূর্ব দিকে সূর্য উঠছে মানে অরুণাচল প্রদেশ দিয়ে শুরু হচ্ছে, আর পশ্চিম দিকে অস্ত যায়, তো পশ্চিম দিকটা হচ্ছে আমাদের কি? গুজরাট। তো গুজরাটে ওই জন্য আমাদের অস্ত্রটা যায়, বোঝা গেছে? তো অরুণাচল প্রদেশ নামকরণের এটাই এক কারণ। আর অরুণাচল প্রদেশে আগে একটা নাম ছিল, NEFA, নেফা, নেফা নাম ছিল, নেফা। তো সেটা পরবর্তীকালে চেঞ্জ হয়ে, কিন্তু দেখো এই যা যা কোশ্চেনগুলো বলছি না, এগুলি পরীক্ষা কিন্তু প্রচুর এসেছে, ঠিক আছে? যা যা কোশ্চেনগুলো বললাম, তো নেফা ছিল আগের নাম, এখন বর্তমান নাম হচ্ছে অরুণাচল প্রদেশ। আর এই অরুণাচল প্রদেশের নামকরণ কেন হয়? কারণ অরুণ মানে সূর্য যেখানে প্রথম উদিত হয়, ওই জন্য অরুণাচল প্রদেশ নাম হয়েছে, ঠিক আছে? তো অরুণাচল প্রদেশের যে দুটো জায়গার নাম বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে, একটাই রয়েছে, আমি একটা বলছি, সেটা হচ্ছে এই ডিহং ডিবং, ঠিক আছে? ডিহং ডিবং নামটা শুনেই মনে হচ্ছে না একটু নাচ নাচ টাইপের। অ্যাকচুয়ালি যারা দেখবে এই অরুণাচল প্রদেশে রয়েছে, নাগাল্যান্ড আছে না, ওরা একটু খুব নাচতে ভালোবাসে, ঠিক আছে? দেখবে প্রচুর রকম নাচ, হর্নবিল উৎসব পালিত হয় নাগাল্যান্ডে, অরুণাচল প্রদেশেও বেশ দেখবে এদের মধ্যে একটা ফেস্টিভ্যাল ব্যাপার আছে। তো ডিহং ডিবং একটা নাচের নাম, এবার মনে রাখতে পারো, ঠিক আছে? ডিহং ডিবং যে আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভ, সেটা রয়েছে অরুণাচল প্রদেশে। আরও একটা কারণ আছে, সেটা বলতে গেলে অনেকটা সময় লেগে যাবে, সেটা আমি এখন বলছি না, আমি কালকে পেইড ব্যাচে বলে দিয়েছি, ঠিক আছে? যদি কারোর মনে হয় পেইড ব্যাচে ভর্তি হবে, আমি পুরো জিনিসটা ডিটেলসে উইথ ট্রিক কীভাবে মনে রাখবে সেটা আমি তোমাদের বলে দিই। একদম এইভাবে বেসিক ওয়াইজ আমরা ধরে ধরে পড়াচ্ছি, ক্লাস শুরু হয়ে গেছে। যদি কারোর মনে হয় ভর্তি হবে, আমি নাম্বারটা দিচ্ছি, একবার কন্ট্যাক্ট করে নেবে, 9609122622, এইটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার। যাদের মনে হবে যে আমি ভর্তি হতে পারবো, আমি পরিশ্রম করতে পারবো, সময় খুব কম কিন্তু আমাকে খাটতে হবে, আমার আর কোনো রাস্তা নেই,
আমি বলবো একবার চেষ্টা করে দেখতে পারো, ঠিক আছে? আমি কাউকে আজ পর্যন্ত মানে একদম করিনি, নিরাশা করিনি। তবে নিজেকে চেষ্টা করতে হবে। সময়টা সত্যি খুব কম, কিন্তু তবুও আমরা ফাইট করব, কারণ আমরা হচ্ছে যোদ্ধা, আমাদের যুদ্ধ করাই আসল লক্ষ্য। কত সময় আছে, কত দুর্বল আমরা, হ্যাঁ আমার থেকে অনেক বেশি শক্তিশালী সবাই পরীক্ষা দেবে, সবাই এক্সপিরিয়েন্স, এসব দেখে লাভ নেই। তুমি যখন যুদ্ধে নামছো মানে তোমাকে যুদ্ধে জিততে হবে, এই মানসিকতা নিয়ে তুমি নামবে। প্রথমে যদি দুর্বল হয়ে যাও তাহলে আর যুদ্ধে নেমে কী হবে? তাহলে ফর্ম ফিল আপ করে কী লাভ হলো, তাই না? আমাকে অনেকেই বলে, স্যার আমি 3 মাসে পাশ করতে পারবো? তো আমি বলি, দেখো 3 মাসে কেন, তুমি 1 মাসও পুরো পাশ করতে পারো, এটা তোমার উপর ডিপেন্ড করছে। একদমই তাই, তোমার উপর ডিপেন্ড করছে। অনেকে আছে 1 বছর পুরো পাশ করতে পারে না, তাহলে ওকে আরও বেশি পড়তে হবে। আর যদি তুমি পাশ করতে পারো তখন তুমি প্রমাণ করতে পারবে। আমার কাছে এমন অনেক আছে 3 মাস পরেও অনেকে চান্স পেয়েছে, আবার অনেকে যে পায়নি। তাহলে কি এখানে মানেটা কি? এটা মানে হচ্ছে তুমি নিজের উপর ডিপেন্ড করছে। আমরা তো পড়েই যাবো, তুমি যদি নিতে পারো, তুমি যদি সেটা নিয়ে চলতে পারো, তোমার মধ্যে যে সেই ক্যাপাবিলিটি থাকে, তুমি 3 মাসে অনায়াসে পাস করতে পারো। আর এমন বিরাট কোনো পরীক্ষা নয় যে একদম আইএস লেভেলের পরীক্ষা, অতটা কঠিন নয়, ঠিক আছে? যে কেউ একটু ভালোভাবে পড়লে 3-4 মাসে পড়লে কিন্তু হয়ে যায়। ওকে, যাই হোক, যদি কারো মনে হয় এই নাম্বারে যোগাযোগ করবে। কোর্স ফিটা কত সেটা বলে দিই, 700 টাকা মাত্র কোর্স ফি। ইয়েস, একদম ঠিক শুনেছো, মাত্র 700 টাকা কোর্স ফি। এর বাইরে আর কিছু লাগছে না। বা হ্যাঁ, লাস্টে আমরা একটা মক টেস্ট নিয়ে আসবো, সেইখানে হয়তো তোমাদের বলা হলো 80 টাকা বা 50 টাকা, সেটা পরে, এখনও কাজ শুরু হয়নি, সেই বিষয়ে আমি পরে তোমাদেরকে বলতে পারবো, ঠিক আছে? যদি কারো মনে হয় এই নাম্বারে কন্ট্যাক্ট করো। ক্লাস তো পাচ্ছ, ক্লাস মজা করে শিখবে, ক্লাসের পাশাপাশি পিডিএফ, ক্লাস নোটস, ডাউট ক্লিয়ারিং সব কিছু পাবে, ঠিক আছে? সব সময় তোমাদের সব রকমের হেল্প করার জন্য আমার চেষ্টা করবো। ওকে, চলো তাহলে যেগুলো যেগুলো ক্লিয়ার হলো। আসামের বললাম, আসামে কী কী বলেছিলাম, আসাম ছেলে মানসিকতা ভালো হয়, তো মানুষ এবং হচ্ছে কিছু সাইকো টাইপের ছেলে থাকে, তো সাইকো থেকে মাথায় রাখবে সাইকোস, সাইকোস। আর ডিব্রুগড় বলে একটা জায়গা আছে জানো তো আসামে, সেখান থেকেও মনে রাখা যেতে পারে। আর অরুণাচল প্রদেশে কী বলেছি বলো, ডিহং ডিবং। তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এবার চলে আসছি আমরা, এই যে একদম পশ্চিমবঙ্গ তো হয়ে গেছে সুন্দরবন, এইবার চলে আসছি আমরা এই উড়িষ্যা। আমাদের পশ্চিমবঙ্গের ঠিক পাশের রাজ্য হচ্ছে উড়িষ্যা, তাই না? উড়িষ্যায় খুব সিম্পল একটা ন্যাশনাল পার্ক আছে, সেটা কি? সিম সিমলিপাল, ঠিক আছে? সিমলিপাল, সিমলিপাল। দেখো নামগুলো সব ইংলিশে লেখা আছে, যদি অসুবিধা হয় বাংলা লিখে নেবে। সিমলিপাল, দন্ত সয়সী ম লয়সী, সিমলিপাল, হ্যাঁ। সিমলিপাল থেকে সিম্পল, এবং মনে রাখবে সিম্পল। সিম্পল ন্যাশনাল পার্ক কোথায় রয়েছে? উড়িষ্যা, ঠিক আছে? উড়িষ্যায় রয়েছে সিমলিপাল বা সিম্পল, ঠিক আছে? আমার বলতে গিয়ে অনেক সময় হয়েছে, তো সিমলিপাল থেকে সিম্পল মাথায় রাখবে। কোথায় রয়েছে? উড়িষ্যা রাজ্যে রয়েছে, ঠিক আছে? এবার চলে আসছি আমরা একদম আমাদের অন্ধ্রপ্রদেশে। দেখো অন্ধ্রপ্রদেশে যে আমাদের বায়োস্ফিয়ার রিজার্ভটা রয়েছে সেটার নাম কি? শেষাচলম হিল, বা বলতে পারো যে অন্ধ্রপ্রদেশের শেষাচলম বলে যে বায়োস্ফিয়ার রিজার্ভটি রয়েছে সেটা। এবার মনে রাখার উপায় কী? দেখো একজন ব্যক্তি আছে যে অন্ধ অনেকে ভিক্ষুক থাকে, দেখবে ভিক্ষা করতে আসে। তো অনেক সময় না অনেকে ভিক্ষা দেয় না, বলে যে এখন হবে না, পরে আসো, বলে তো। বাড়িতে দেখবে অনেকেই যখন ভিক্ষা যাতে আসে তখন কী বলা হয়, যে এখন হবে না, পরে আসো, বলে তো। তো যখন ভিক্ষা যাতে এলো, বললো এখন হবে না, পরে আসো, তখন ভিখারিটা কী করলো, শেষে চলে গেল, তাই না? শেষাচলম, এবার মনে রাখবে, শেষাচলম মানে কি? শেষে চলে গেল, ঠিক আছে? চলম, শেষাচলম মানে শেষে চলে গেল। তো এটা কোথায়? অন্ধ্রপ্রদেশে। অন্ধ ব্যক্তিটা ছিল, শেষে চলে গেল। এইভাবে মনে রাখতে পারো। আশা করছি এই যে ট্রিক টিপসগুলো তুমি কোথাও পাবে না বাস, একটু লাইক শেয়ার করো। এত কষ্ট করে ভিডিওগুলো বানাচ্ছি, সত্যি কথা বলি, এই যে পেজগুলো বানাচ্ছে না, এই যে এত যে তোমাদের জন্য আয়োজন করছি, এর জন্য যে তোমরা আধ ঘন্টা দেখছো বা 10-15 মিনিট দেখছো, তো তোমাদের কোনো কিছু যায় আসে না। কিন্তু এটা বানানোর জন্য আমাদের অনেক পরিশ্রম লুকিয়ে থাকে। অনেকক্ষণ ধরে বানাচ্ছিলাম পিডিএফটা, ঠিক আছে? তো একটু লাইক শেয়ার করো, একটু বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর চ্যানেলটা যদি প্রথমবার এসে চ্যানেল সাবস্ক্রাইব করো ভাই, এরকম জিনিস সব জায়গায় পাবে না, ঠিক আছে? আর এই ভিডিওটা দেখবে অনেকেই কপি করবে, দেখবে এরপর অনেকজন দেখবে এই একই টাইপের ভিডিও দেবে, ঠিক আছে? আমি তো দেখেছি, তোমরা দেখবে এরকম টাইপের আসবে। কিন্তু দেখো যেটা অরিজিনাল সেটা অরিজিনাল থাকবে বস, ঠিক আছে? সব জায়গায় দেখবে ডুপ্লিকেট অনেক কিছু আছে। তো এটা আমাকে মনে হয় এবার ভিডিওতে কোনো হলমার্ক দিয়ে দিতে হবে, ঠিক আছে? কি বলো? চলো, যাই হোক, জোকস এপার্ট, কিন্তু অনেকেই করে, ঠিক আছে? তোমরা ভালোভাবে দেখবে। আচ্ছা চলো, এবার আসছি আমাদের পরের যেটা আছে। দেখো গালফ অফ মান্নার। মান্নারটা কোথায়? মান্নার হচ্ছে বা মন্নর, এই যে এই জায়গাটা দেখছো না, তামিলনাড়ু একদম, এই যে তোমার জলের উপরেই, একদম জলের উপর ভাসমান একটা বায়োস্ফিয়ার রিজার্ভ হচ্ছে এই মান্নার, ঠিক আছে? মান্নার বলতে পারো বা মন্নর বলতে পারো, যে যেভাবে মনে রাখতে পারো। এটা তামিলনাড়ুতে রয়েছে, ঠিক আছে? তামিলনাড়ু, এই যে রাজ্যটা, এই যে তামিলনাড়ু রাজ্য, এইটুকু হচ্ছে তামিলনাড়ু, লেখাই আছে, দেখতেই পাচ্ছ তামিলনাড়ু। তাই এটা কোথায় রয়েছে? এই গালফের না তোমার মান্নারটা রয়েছে তামিলনাড়ুতে। আচ্ছা দেখো গ্রেট নিকোবর, এই যে আন্দামান নিকোবর, এই নিকোবর। আচ্ছা তোমরা আমাকে কমেন্ট করে জানাবে আন্দামান বা এই নিকোবর দ্বীপপুঞ্জটা কতগুলো দ্বীপ নিয়ে গঠিত, ঠিক আছে? এটা কমেন্ট করে জানাবে। ওকে, চলে আসি পরেরটা, দেখে নাও যে নীলগিরি। আচ্ছা এখানে তোমাদের বলে রাখি, এই নীলগিরি না 3টে আমাদের রাজ্য নিয়ে গঠিত। একটা কি? একটা হচ্ছে তামিলনাড়ু,
একটা হচ্ছে কেরালা এবং আর একটা হচ্ছে কর্ণাটক। দেখো ৩টে রাজ্য দেখতে পাচ্ছ, কর্ণাটক এটা একটা আছে, এটা তামিলনাড়ু রয়েছে। জাস্ট এ মিনিট, এত ফোন আসে। চলো তাহলে কি বললাম, একটা যে কর্ণাটক, এই যে কর্ণাটক রাজ্য, তারপরে দেখো এই যে তামিলনাড়ুর কিছুটা অংশ আছে, এই যে তামিলনাড়ুর কিছুটা অংশ এবং কেরালার কিছু অংশ এবং শেষে কর্ণাটক, তিনটে রাজ্য মিলিত হয়ে নীলগিরি পর্বতে নীলগিরি যে বায়োস্ফিয়ার রিজার্ভটা সেটা তৈরি হয়েছে। আচ্ছা, এখানে একটা জিনিস মিস আছে সেটা বলে দিই, এই তামিলনাড়ু এবং কেরালা মাঝে আর একটা রয়েছে, সেটার নাম কি, অগস্ত্য বলে একটা রয়েছে, অগস্ত্য, ঠিক আছে, অগস্ত্য বলে কিছু একটা আছে, অগস্ত্য, এই মুহূর্তে মনে পড়ছে না, অগস্ত্য বলে কিছু একটা আছে, হ্যাঁ একটু লিখে নেবে, অগস্ত্য, অগদন্ত শয় থয়ে, অগস্ত্য, এরকমভাবে কিছু একটা আছে, বায়োস্ফিয়ার রিজার্ভ, ঠিক আছে। এটা কোথায় রয়েছে, দুটো রাজ্যের মাঝে, কেরালা এবং তামিলনাড়ু। প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আমি বলছি পরীক্ষার জন্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তো অগস্ত্য বলে রয়েছে কোথায়, কেরালা এবং তামিলনাড়ুতে। আর নীলগিরি কোথায় রয়েছে, তিনটে রাজ্যে মিলেছে, তিনটে কি কি, একটা হচ্ছে কর্ণাটক, একটা বললাম কেরালা, আর একটা হচ্ছে তামিলনাড়ু। ওকে, আশা করছি একদম ক্লিয়ার হয়েছে। এবার চলে আসি আমাদের মাঝখানে যেটা আছে মধ্যপ্রদেশ। মাঝখানে কি, মধ্যপ্রদেশের তিনটে বায়োস্ফিয়ার রিজার্ভ আছে, কি কি, একটা হচ্ছে পান্না, ঠিক আছে, চুন্নি পান্না বলে না, চুন্নি পান্না, একটা হিরে পান্না বলে না, চুন্নি পান্না হিরে, তাই না। তো যাই হোক, আর একটা হচ্ছে তোমার পাঁচমারি, আর একটা কি, আর একটা হচ্ছে তোমার এই অমরকণ্টক বলে জায়গা আছে, অমরকণ্টক, হ্যাঁ এই যে আচান কামার, ঠিক আছে, আচান কুমার, অমরকণ্টক, এই যে মধ্যপ্রদেশ দেখতে পাচ্ছ, ভারতের একদম মিডিলে যেটা আছে না সেটা হচ্ছে মধ্যপ্রদেশ, মধ্য যে প্রদেশ সেটা হচ্ছে মধ্যপ্রদেশ। ওকে, তাহলে কী কী দেশ আছে, কী কী জায়গা বললাম, বায়োস্ফিয়ার রিজার্ভ, পান্না আছে, পাঁচমারি আছে এবং হচ্ছে অমরকণ্টক। বোঝা গেছে তিনটে কী কী বললাম, পান্না, পাঁচমারি, অমরকণ্টক। এগুলো নিয়ে কালকে আমি ট্রিকে বুঝিয়েছি, এগুলো আর ফ্রি ক্লাসে অত ট্রিক বলতে গেলে আমার সময় লেগে যাবে অনেকটা। এবার আসছি একদম শেষে আমাদের গুজরাটে যেটা রয়েছে সেটা হচ্ছে কচ্ছ বলে একটা জায়গা আছে, উড়িষ্যা, সরি, তোমার হচ্ছে কি গুজরাটে কচ্ছ বলে একটা জায়গা আছে, কচ্ছের রন, তোমরা তো নাম শুনেই থাকবে। তো কচ্ছের রন বা কচ্ছে একটা কিন্তু বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছে। আর একটা জায়গা এখানে মিস আছে, এটা আমি বলে দিই, এই হিমাচল প্রদেশেই আর একটা রয়েছে, সেটার নাম কি, এই হিমাচল প্রদেশে যেটা রয়েছে তার নাম হচ্ছে কোল্ড ডেজার্ট। এটাও তুমি মাথায় রাখবে, কোল্ড ডেজার্ট, এটা লেখা হয়নি এখানে, হ্যাঁ কোনো কারণে মিস হয়ে গেছে, DEACRT, ডেজার্ট। এই কোল্ড ডেজার্ট, এটা করে কী করে মনে রাখবে, দেখো কোল্ড মানে কি, ঠান্ডা, হিম বলে না, হিম ও বাতাস, তাহলে হিম বাতাস কোথায় বয়ে গেছে, হিম বাতাস বয়ে গেছে কোল্ড ডেজার্ট বা এই হিমাচল প্রদেশে, ঠিক আছে, এভাবে মনে রাখতে পারো। তাহলে একবার কনফার্ম হয়ে যাক, তাহলে প্রথমে কী বললাম, দেখো হিমাচল প্রদেশ থেকে শুরু করা যাক, হিমাচল প্রদেশের যে বায়োস্ফিয়ার রিজার্ভ নাম কি বলেছি, কোল্ড ডেজার্ট। আচ্ছা চলে আসি উত্তরাখণ্ডে কী বললাম, উত্তরাখণ্ডে যেটা রয়েছে সেটা নাম হচ্ছে নন্দা দেবী, দেবদেবী থাকে কোথায়, উত্তরাখণ্ডে। তারপর চলে আসি আমি আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বললাম সুন্দরবন, সিকিমে বললাম কি, সিকিমে বলেছি আমি কাঞ্চনজঙ্ঘা। চলে আসি আসামে দুটো রয়েছে, আসামে কী কী বলেছিলাম, একটা বলেছিলাম তোমার ওই মানস, যেটা মানুষের মানসিকতা ভালো হয়, একটা কিছু সাইকো টাইপের থাকে, সাইকোয়াস, ঠিক আছে, যেমন রাখবে। অরুণাচল প্রদেশের ডিহং ডিবাং। আচ্ছা তারপরে এদিকে চলে আসি আমাদের হচ্ছে গিয়ে উড়িষ্যার সিমলিপাল, তাই না, সিম্পল থেকে আমাদের সিমলিপাল। আচ্ছা এবার চলে আসি শেষাচলমটা কোথায়, অন্ধ্রপ্রদেশে, শেষাচলম যে হিলস সেটা কোথায় রয়েছে, অন্ধ্রপ্রদেশে রয়েছে। তারপর চলে আসি যে মান্নার কথা বলছে, মান্নার বলছিলাম তামিলনাড়ুতে। আর তামিলনাড়ুতে আর একটা আছে, তামিলনাড়ু আর একটা হচ্ছে তোমার কেরালার মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে অগস্ত্য বলে একটা রয়েছে, এবং তামিলনাড়ু তামিলনাড়ু, কর্ণাটক এবং কেরালার মধ্যে একটা আছে, সেটা হচ্ছে আমাদের নীলগিরি, ঠিক আছে। এগুলো একটু কিন্তু মুখস্থ করে নিতেই হবে, যেটা যেটা পারছো না সেটা মুখস্থ করে নেবে। আর এদিকে নিকোবর, গ্রেট নিকোবর যেটা রয়েছে সেটা নিকোবর। আচ্ছা ওপরে যে চলে আসি মধ্যপ্রদেশের দিকে, তিনটে আছে, পান্না, একটা হচ্ছে তোমার পাঁচমারি এবং আর একটা কি, আর একটা বললাম আমি, যেটা হচ্ছে তোমার ওই অমরকণ্টকের, ঠিক আছে। আর আমাদের গুজরাটের কচ্ছ, ঠিক আছে। এই যে যতগুলো নামগুলো বললাম সবগুলো ক্লিয়ার আশা করছি। আমি কিছু প্রশ্ন করব, দেখবে তোমরা নিজেরাই পারবে দিতে, ঠিক আছে। ওকে, এবার চলে আসি কিছু পশ্চিমবঙ্গের কিছু বায়োস্ফিয়ার রিজার্ভ বা কিছু তোমাদের হচ্ছে গিয়ে ন্যাশনাল পার্কের কয়েকটা বিশেষত্বে, মানে কোথায় কি পশু পাখি বিখ্যাত, কোনটা লুপ্তপ্রায়, কোন কোন প্রাণীটা বেশি জগৎ বিখ্যাত, সেই বিষয়ে একটু আসি। তো সুন্দরবন, দেখো এটা পড়ানোর পর কিছু কোশ্চেন করবো, তাহলে নিজেরাই দেবে উত্তর দিতে পারছো, ঠিক আছে। সবগুলো ডাউনলোড করে রাখবো, ডাউনলোড করে নিয়ে কিন্তু প্রশ্নের উত্তরগুলো তোমরা নিজেরা দেবে। ডাউনলোড মানে এটা মানে না যে ফোনে ডাউনলোড, মেমোরিতে ডাউনলোড করো, যতক্ষণ না মেমোরিতে ডাউনলোড হবে ততক্ষণ কিন্তু পরীক্ষায় পারবে না, ঠিক আছে। তো সুন্দরবন হচ্ছে পশ্চিমবঙ্গ, আর যারা স্ক্রিনশট নিয়ে নেবে না, স্ক্রিনশট নিলে ব্যাস ওখানেই শেষ ভাই, PDF পেয়ে গেলাম ব্যাস, তাহলেই শেষ। কেন কি, খাতায় লিখতে হবে, যখন তুমি পরিশ্রম করবে তখনই দেখবি তুমি কিছু শিখতে পারবে। খাতায় লিখে নাও, বা তুমি হচ্ছে কি জেরক্স করে নিলাম বা স্ক্রিনশট নিয়ে নিলাম, পরে দেখে নেবো, ওই জীবনও দেখবে না, ঠিক আছে, ওই ওখানে থেকে গেল, ও কোনো দিনই হবে না, ঠিক আছে। তো সম্ভব হলে আমি বলবো খাতায় নোট করো, ভিডিওটা পজ করে দেখো। অনেকে আবার ভিডিও ডাউনলোড করে নেয়, ডাউনলোড করে কিচ্ছু হবে না, বাস আমি সত্যি কথা বলছি, ডাউনলোড করে নিলে না এই জিনিসটা ডাউনলোডই থেকে গেল।
খাতায় নোট করো, বারবার করে দেখো, বারবার রিভিশন দাও, বারবার করে দেখো, বারবার করে জিনিসগুলো পাতায় পাতা করে দেখো। তাহলে কী হবে না, জীবনে না কোনো দিন কোথাও আটকাবে না, ঠিক আছে? আর আমি চাই যে তোমরা প্রত্যেকেই জীবনে সাকসেস হও। চলো তারপর দেখে নিই সাকসেসফুল হও। দেখো, গঙ্গা, মেঘনা, ব্রহ্মপুত্র নদীর মিলিত বদ্বীপ যে এলাকাটা, সে বদ্বীপ এলাকায় কিন্তু এই তোমার হচ্ছে গিয়ে সুন্দরবনটা রয়েছে, এবং এটা হচ্ছে বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য। আমি বলে দিলাম, এগুলো কিন্তু সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বিশ্বের সর্ববৃহৎ ম্যানগ্রোভ অরণ্য কোথায় রয়েছে? আমাদের সুন্দরবনে রয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার দেখো 1997 খ্রিস্টাব্দে এটা কিন্তু আমাদের এই সুন্দরবনকে বিশ্বের ঐতিহ্যবাহী স্থান হিসেবে তুলে ধরা হয় বা স্বীকৃতি দেওয়া হয় 1997 সালে। এগুলো কিন্তু সব পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আচ্ছা, বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে এই সুন্দরবনে। কি বললাম? সুন্দরবনের সব থেকে বিখ্যাত হচ্ছে রয়্যাল বেঙ্গল টাইগার। এছাড়াও কী কী প্রাণী রয়েছে দেখো, কিছু পাখি রয়েছে, চিতা হরিণ রয়েছে, তারপরে দেখতে হচ্ছে কুমির রয়েছে, বিভিন্ন প্রজাতির প্রাণীর সন্ধান কিন্তু এই সুন্দরবনে পাওয়া যায়। ওকে, কার কার বাড়ি সুন্দরবনে একটু কমেন্ট করে জানাবে তো। আমাদের পশ্চিমবঙ্গের বা দক্ষিণ 24 পরগনায় কার কার বাড়ি এটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে? চলো, তারা খুব লাকি, কিন্তু সুন্দরবনের মতো এত সুন্দর জায়গা পাওয়া যায় না। আবার হ্যাঁ, ভয়ঙ্করও কিন্তু। সুন্দরবন যতটা সুন্দর ততটা কিন্তু ভয়ঙ্করও, যারা আছে তারাই জানে। তারপরে আসে গির জাতীয় উদ্যান। তো গির জাতীয় উদ্যান আমি একবারই গিয়েছিলাম সুন্দরবনে, ঠিক আছে? আমাদের একটা ট্রেনিং হয়েছিল, তো তখনই একবার গিয়েছিলাম। তো যাই হোক, খুব সুন্দর ছিল একটা অভিজ্ঞতা। যাই হোক, তারপরে আসে গির জাতীয় উদ্যান। তো গির জাতীয় উদ্যান কোথায় রয়েছে? গুজরাটে। গ থেকে মাত্র গির হচ্ছে জাতীয় উদ্যান। ন্যাশনাল পার্ক, দেখো এটা ন্যাশনাল পার্ক। ন্যাশনাল পার্কে কী বলেছিলাম? ন্যাশনাল পার্কে যেখানে তোমার পশু পাখিও থাকবে, তার সাথে তোমার হচ্ছে কি বিভিন্ন যে জলাশয়, বিভিন্ন নদ নদী, গাছপালা, পশু পাখি সব কিছুকে মেনে নিয়ে চলবে, সেটা হচ্ছে পার্ক, তাই না? তো গির জাতীয় উদ্যান বা ন্যাশনাল পার্ক সেটা হচ্ছে গুজরাটে রয়েছে। আচ্ছা, গুজরাটের সোমনাথ মন্দির থেকে এই দূরে রয়েছে, আমি মেন জায়গাটা বলি, এই অভয়ারণ্যের প্রচুর কিন্তু সিংহ দেখতে পাওয়া যায়। দেখো, সিংহের ছবি দিয়ে দিয়েছি। দেখো, ছবিগুলো দেওয়ার কারণ এটাই যে তোমাদের মনে যখন গেঁথে যায়, ঠিক আছে? তাহলে সিংহ কোথায় দেখা যায়? গির অভয়ারণ্যে, এটা সব থেকে বেশি সিংহ দেখা যায়, ঠিক আছে? এবং এটা হচ্ছে গুজরাটে রয়েছে। ওকে, চলো তারপর চলে আসছি জলদাপাড়া। এটা তো সবাই জানো, জলদাপাড়া আমাদের পশ্চিমবঙ্গে রয়েছে। আরও অনেক আছে, হ্যাঁ, আমি বেশি অ্যাড করতে পারিনি। এমনিতেই দেখো 30 মিনিট হয়ে গেল, এতক্ষণ ধরে অনেকে দেখবে না। আমি একটা কথা বলি, এই যে ভিডিও অনেকে স্কিপ করে চলে যায়, পরে দেখবো, আমি সত্যি বলছি তাদের জন্য ভিডিও নয় ভাই। সত্যি একটু যদি তুমি ধৈর্য না দেখাতে পারো, তাহলে এই 3টে বছর কাটাবে কী করে? একটু নিজেকে মনকে প্রশ্ন করো তো। একটা রেশন নেওয়ার জন্য না 2 ঘন্টা ধরে দাঁড়িয়ে অনেকে রেশন নেয়, ঠিক আছে? একটা বাজারে গিয়ে যখন দেখবি চিকেন কিনতে যাচ্ছ, 10 ঘন্টা ধরে তার লাইনে দাঁড়িয়ে থাকতে, তখন ঠিক আছে। সেলুনের দোকানে 10 মিনিট 15 মিনিট ভিড় থাকলেও মানুষ দাঁড়িয়ে থাকে, কিন্তু একটা ভিডিও, একটা ক্লাস, একটা দেখার জন্য আধ ঘন্টা মানুষ সময় দিতে পারে না। এটা খুব দুঃখের বিষয়। যাই হোক, কী বলা যাবে, ছেলেমেয়েরা এখন এরকমই তৈরি হয়ে গেছে। যাই হোক, জলদাপাড়া জাতীয় উদ্যান কোথায় রয়েছে? দেখো, পশ্চিমবঙ্গের আলিপুরদুয়ারে কিন্তু এই পূর্ব হিমালয়ে। এই প্রশ্নটাই তোমাদের এসেছে জেএনএম পরীক্ষা, যে এই তোমার একশৃঙ্গ গন্ডার কোথায় দেখা যায়, ঠিক আছে? মনে হয় 2021 শিফট 1 এসেছিল। তো উত্তরটা মাথায় রাখবি, পূর্ব হিমালয়ের পাদদেশে কিন্তু এই জলদাপাড়া রয়েছে, এবং এখানেই একশৃঙ্গ গন্ডার দেখা যায়। এই কোশ্চেনটা তোমাদের জেএনএম পরীক্ষায় এসেছিল, ঠিক আছে? যাই হোক, এই প্রত্যেকটা যে বলছি না, এটা শুধুমাত্র জিএনএম নয়, বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। আচ্ছা, চলো এবার বনটি সম্ভবত মূলত সাভানা, লম্বা লম্বা হাতির, হ্যাঁ, হাতির মতো ঘাস দিয়ে আচ্ছাদিত, এরকমভাবে। হ্যাঁ, ঘাস আছে, ঘাসে এটা কিন্তু আচ্ছাদিত। পার্কের প্রধান আকর্ষণ ভারতীয় এক শিংওয়ালা গন্ডার। অর্থাৎ এখানে দেখবে শিং, একটাই শিং রয়েছে, এরকম গন্ডার, ঠিক আছে? এই যে এখানে শিং থাকে, এক শৃঙ্গওয়ালা গন্ডার, ঠিক আছে? এবং কি দেখতে পাচ্ছ, আসামের কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের পরে এই পার্কে ভারতের সবথেকে বেশি গন্ডার রয়েছে। অর্থাৎ সবথেকে বেশি কোথায় রয়েছে? আসামে, কাজিরাঙ্গা। দেখো, আসামে আর একটা নাম পেলাম, কাজিরাঙ্গা জাতীয় উদ্যান। তো কাজিরাঙ্গা দেখবে রাঙা রাঙা সব ছেলে মেয়েরা থাকে, পরিষ্কার পরিচ্ছন্ন, সব সুন্দর সুন্দর দেখতে মেয়েরা, ছেলেরা থাকে, তাই না? আসামে দেখবে সব ছেলে মেয়েরা থাকে সুন্দর সুন্দর দেখতে। তো যাই হোক, তো কাজিরাঙ্গা, কাজি প্রচুর রঙের, ঠিক আছে, রং বেরঙের ছেলে মেয়ে থাকে, তো মনে রাখতে পারো। কাজিরাঙ্গা ন্যাশনাল পার্কের পরেই কিন্তু ভারতের সবথেকে বেশি কোথায় রয়েছে? আলিপুরদুয়ারে, জলদাপাড়ায়, ঠিক আছে? জলদাপাড়ায় সবথেকে বেশি কিন্তু গন্ডার রয়েছে। আচ্ছা, এই আলিপুরদুয়ারে বা এই জলদাপাড়ায় আর কি প্রাণী দেখা যায়? দেখো, চিতাবাঘ দেখা যায়, ভারতীয় হাতি দেখা যায়, সাম্বার দেখা যায়, বার্কিং ডিয়ার দেখা যায়, চিতল দেখা যায়, হক ডিয়ার দেখা যায়, এবং বুনো শূকর দেখা যায়। এতগুলো কিন্তু প্রাণী কোথায় দেখা যাচ্ছে? না, আমাদের এই যে জলদাপাড়া ন্যাশনাল পার্কে, ঠিক আছে? চলো, এবার আমি চলে আসছি অনুশীলনীর প্রশ্নতে। এই যে এতক্ষণ ধরে আমি বকবক করলাম, তোমরা যে যতটা শিখলে, দেখা যাক বা তুমি কতগুলো পাচ্ছ। প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে কোনটা কী প্রশ্ন। আমি শেষে আরও কিছু প্রশ্ন তোমাদের দেবো, সেটা তোমরা নিজেরা কিন্তু কমেন্ট করবে, ঠিক আছে? ফার্স্টে দেখো, নামদফা ন্যাশনাল পার্ক। এটা তো আনকমন লাগতে পারে, কারণ আমি ন্যাশনাল পার্ক বেশি পড়াইনি মানে কি, এটা নিয়ে বেশি কথাই বলিনি। তো এই নামদফা ন্যাশনাল পার্কটা বলে দিই, এটা তোমাদের কোথায় রয়েছে? এই অপশানও পাবে না, অপশান একটু ভুল আছে। এই নামদফা ন্যাশনাল পার্ক রয়েছে আমাদের অরুণাচল প্রদেশে। আমি কালকে পেইড ব্যাচে বলে দিয়েছিলাম, ওরা নিশ্চয়ই পারবে। আমি কেন অরুণাচল প্রদেশ হলো তার কারণ একটা ট্রিকের মাধ্যমে বলে দিয়েছিলাম, ঠিক আছে? অরুণাচল প্রদেশে রয়েছে এই
নামদফা ন্যাশনাল পার্ক, ঠিক আছে, অরুণাচল প্রদেশ। ওকে, চলো তারপর চলে আসছি, পশ্চিমবঙ্গে কোথায় একশৃঙ্গ গন্ডার দেখা যায়? এই প্রশ্নের উত্তর তোমরা প্রত্যেকেই দাও। একশৃঙ্গ গন্ডার এখনই বললাম, বলো কোথায় দেখা যায়? এই যদি প্রশ্নের উত্তর না দিতে পারো তার মানে বুঝে নাও ভাই তোমাকে অনেক পরিশ্রম করতে হবে, ঠিক আছে, তোমার মধ্যে সেই এখনও কোয়ালিটি তৈরি হয়নি। তো এই প্রশ্নের উত্তর কী হবে দেখো, চারটে অপশন আছে, জলদাপাড়া আছে, সুন্দরবন আছে, কাজিরাঙা, মানুষ। তা আমি আগেই বলেছি, দেখো যদি আসতো গন্ডার সব থেকে বেশি দেখা যেত কোথায়, ভারতের মধ্যে, তাহলে কাজিরাঙা হতো। কিন্তু প্রশ্নটা পড়ে দেখো, পশ্চিমবঙ্গের বলেছে, তাহলে পশ্চিমবঙ্গের মধ্যে কাজিরাঙা নেই। কাজিরাঙা কোথায় রয়েছে বলো, কমেন্টে উত্তর দাও, কাজিরাঙা কোথায় রয়েছে? এক্ষুনি বললাম, কাজিরাঙা কোন রাজ্যের ন্যাশনাল পার্ক, কোন রাজ্যে, ভারতে কোন রাজ্যে রয়েছে সেটা কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তাহলে পশ্চিমবঙ্গের মধ্যে আমাদের জলদাপাড়া হবে, কাজিরাঙা তো হবে না, কারণ কাজিরাঙা কি, কাজিরাঙা রয়েছে আমাদের আসাম রাজ্যে, ঠিক আছে, আশা করছি পেরেছো, আসাম রাজ্যে রয়েছে। আচ্ছা, জলদাপাড়ায় হবে একমাত্র আমাদের উত্তর, তার জন্য রাইট অ্যান্সার হচ্ছে অপশন নাম্বার এ, একশৃঙ্গ গন্ডার দেখা যায় জলদাপাড়া। যদি বলতো ভারতে কোথায়, তাহলে দুটোই উত্তর হতে পারতো, ঠিক আছে, সেক্ষেত্রে ক্যাটাগরি 2 হয়ে যেত। আচ্ছা, সুন্দরবন কোথায় রয়েছে কমেন্ট করে জানাও, এবং লাস্ট হচ্ছে মানুষ, মানুষটা কোথায় রয়েছে সেটাও কমেন্ট করে জানাবে, ঠিক আছে, এগুলো কমেন্ট করো। এবার চলো পরে কোশ্চেন, গির অভয়ারণ্য কোথায় রয়েছে? গির জাতীয় উদ্যান বা গির অভয়ারণ্য কোথায় রয়েছে? দেখো এটা তো সব থেকে সোজা ভাই, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, গুজরাট। কোথায় রয়েছে বলো? এটা নিশ্চয়ই আমাদের গুজরাটে রয়েছে, অপশন নাম্বার ডি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর। অপশন নাম্বার ডি কি, অপশন নাম্বার ডি হচ্ছে প্রশ্নের একদম কারেক্ট অ্যান্সার। ওকে, চলো পরের প্রশ্নে চলে আসছি, ভারতে কোন রাজ্যে পালামৌ বায়োস্ফিয়ার রিজার্ভ, এটা আমি আশা করছি কালকে সেকেন্ড ব্যাচে পড়িয়েছি, সেকেন্ড ব্যাচে কোনো স্টুডেন্ট ভুল না করো, ঠিক আছে, প্রত্যেকেই কমেন্ট করে জানাবে যারা সেকেন্ড ব্যাচ থেকে আছো। পালামৌ বায়োস্ফিয়ার রিজার্ভটি কোথায় রয়েছে? চারটে অপশন, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড, গুজরাট, বলো কোথায় রয়েছে? তার মানে আমি জানি যেটা ভাই ঝাড়খণ্ডে, ঠিক আছে, যারা জানো না তোমরা পেইড ব্যাচে ভর্তি হলে হয়ে যাও, আদারওয়াইজ বই পড়ে একটু দেখে নাও, ঠিক আছে। পালামৌ রয়েছে এবং আরেকটা বেতলা, এটা আমি সব তো আর ফ্রি ক্লাসে পড়ানো সম্ভব না ওইটুকু 5-10 মিনিটের মধ্যে, তো আমি একটু একটু তোমাদের বলে দিচ্ছি, বেতলা এবং হচ্ছে পালামৌ, ঠিক আছে, এই দুটো হচ্ছে আমাদের কোথায়, ঝাড়খণ্ডে রয়েছে, ঠিক আছে। কারণ এগুলো তো প্রচুর আছে না, এই এতগুলো তো আর এই 10-15 মিনিটে বোঝানো সম্ভব না। ওকে, আশা করছি বুঝতে পারছো। তো এই জন্য হয় পেইড ব্যাচে ভর্তি হও, না হলে বই দেখো ভাই, সবসময় ভর্তি হতে হবে তবেই শিখবি তার তো মানে নেই। বইও দেখবে লেখা আছে, বা বিভিন্ন ওয়েবসাইটে সার্চ করো, প্রচুর কিন্তু এরকম বায়োস্ফিয়ার রিজার্ভ বা তোমার হচ্ছে গিয়ে বিভিন্ন যে তোমার কি বলে ন্যাশনাল পার্কগুলো পেয়ে যাবে, ঠিক আছে। আশা করছি এবার ক্লিয়ার হয়েছে। চলো এবার আসছি পরের কোশ্চেনে। পরের কোশ্চেন হচ্ছে কানহা ন্যাশনাল পার্ক, এই প্রশ্নটা তোমাদের কেপিএসআই 2023-এ এসেছিলো। কেপিএসআই, আমি নিজে পরীক্ষাটা দিতে গেছিলাম, একটা বন্ধুর পরীক্ষা ছিল, তো আমি কোশ্চেনটা দেখেই বলেছিলাম কোশ্চেনটা এত সোজা ছিল। যাই হোক, কোশ্চেনটা খুবই সোজা ছিল কোশ্চেন। তো চারটে অপশন কী কী আছে দেখো, পশ্চিমবঙ্গ, মধ্যপ্রদেশ, ঝাড়খণ্ড এবং গুজরাট। এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে? এই প্রশ্নের সঠিক উত্তর অপশন নাম্বার বি, মধ্যপ্রদেশে। মধ্যপ্রদেশে কানহা রয়েছে। আচ্ছা, মধ্যপ্রদেশে আর যে 3টে বায়োস্ফিয়ার রিজার্ভ রয়েছিল তার নামগুলো কী কী, ঠিক আছে, এটা কমেন্ট করে জানাও। আচ্ছা, চলে আসছি পরের কোশ্চেন, আর প্রশ্ন নেই, চলো আমি কিছু প্রশ্ন তোমাদের মানে কিছু বাউন্সার দিচ্ছি, এই বাউন্সারগুলো দেখি তোমরা ট্যাকেল করতে পারছো নাকি তোমরা আউট হয়ে যাচ্ছ। প্রথম প্রশ্ন, এগুলো প্রত্যেকে কমেন্ট করে জানাবে, হ্যাঁ। প্রথম প্রশ্ন হচ্ছে সিমলিপাল, সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ, সিমলিপাল বায়োস্ফিয়ার রিজার্ভ কোথায় রয়েছে? আমি জাস্ট কোশ্চেনগুলো নামগুলো লিখে দিচ্ছি, তোমরা কমেন্ট করে জানাবে, হ্যাঁ, সিমলিপাল, তাহলে বুঝবো হ্যাঁ তোমরা শিখতে পেরেছো। না হলে আর একবার দেখো, এইটা হচ্ছে শেখার সময়, যদি এখন ভাবো যে না পরে শিখবো, তাহলে আর তোমাকে পাস করতে হবে না ভাই, সত্যি কথা বলছি, মানে সময় কম, তার মধ্যে যদি তাল বাহানা করো তাহলে কিছু করার নেই। আচ্ছা, 1 নম্বর কোশ্চেনগুলো সিমলিপাল। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বলো যে তোমার হচ্ছে কি কচ্ছ, কচ্ছ কোথায় রয়েছে, কোন রাজ্যে রয়েছে কচ্ছ? 3 নম্বর বলো যে পাঁচমারি কোথায় রয়েছে, পাঁচমারি, এটা খুব ইম্পর্টেন্ট, অনেকবার পরীক্ষায় এসেছে, পাঁচমারিটা কোথায় রয়েছে, এটা অনেকবার পরীক্ষায় প্রশ্ন এসেছে। আচ্ছা, 4 নম্বর প্রশ্ন দিচ্ছি, কাজিরাঙা জাতীয় উদ্যান, কাজিরাঙা বা কাজিরাঙ্গা, ঠিক আছে, আমি একটু আগে বলেছি কাজিরাঙা জাতীয় উদ্যান কোথায় রয়েছে। 4 নম্বর হলো, 5 নম্বর, 8টা দেবো, হ্যাঁ, 5 নম্বর কোশ্চেন, সেটা হচ্ছে এগুলো প্রত্যেকে কিন্তু কমেন্ট করে জানাবে যে এই উত্তরগুলো কী হবে, 1 2 3 4 5 6, শুধু কোশ্চেনের উত্তরগুলো লিখে দিবি তাহলেই হবে। 6 নম্বর প্রশ্ন, 5 নম্বর যেটা ছিল সেটা হচ্ছে বলো যে তোমার হচ্ছে গিয়ে আহ, নীলগিরি, সরি, নীলগিরি কোন কোন রাজ্যের মধ্যে রয়েছে? নীলগিরি, হ্যাঁ, গয়সী রয় দীর্ঘি, নীলগিরি বা গয়সী রয়সী এরকম ছিল একটা, যাই হোক নীলগিরি হলো 6 নম্বর। 6 নম্বর মাথায় রাখো, 6 নম্বরটা কি, 6 নম্বর হচ্ছে তোমার, 6 নম্বর হচ্ছে পালামৌ, এখনই বললাম পালামৌ এটা ন্যাশনাল পার্ক, হ্যাঁ, পালামৌ কোথায় রয়েছে। 7 নম্বর
এগুলো কিন্তু অবশ্যই প্রত্যেকেই চেষ্টা করবে, হ্যাঁ, তবেই বুঝবে হ্যাঁ শিখতে পেরেছো। 7 নম্বর, সুন্দরবন কোথায় রয়েছে? সুন্দরবন, সুন্দরবন। আর লাস্ট যে কোশ্চেনটা সেটা হচ্ছে 8 নম্বর। 8 নম্বর হচ্ছে নন্দা দেবী কোথায় রয়েছে বলো? ওকে, আশা করছি এগুলো যদি 8 এ 8 কেউ পেয়ে থাকো, কতগুলো পারছো সেটা আমাকে কমেন্ট করে জানাবে। যদি কেউ 8 এ 8 টাই পেরে থাকো, তাহলে আমার তরফ থেকে একটা ভিজি। ভিজি মানে কি স্যার? ভিজির মানে ভেরি গুড, ঠিক আছে? এই বিজি ভেবে নিও না আবার। আর যদি কেউ কম করলেও 3 এর কম পাচ্ছ, তাহলে তোমাদের ভাই পরিশ্রম করতে হবে। আর যদি কেউ 3 এর থেকে বেশি পাও তো ঠিকঠাক আছে। আর যদি কেউ 8 এ 8 পাও তাহলে ভেরি গুড। ওকে, চলো, আশা করছি ভালো লেগেছে ক্লাসটা। প্রচুর শেয়ার করো বন্ধুর সাথে, প্রচুর লাইক করো, এবং দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। প্রত্যেক ভালো থেকো, নমস্কার।